This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক 2টো বাজে ঘড়িতে আপনারা দেখছেন নিউজ এট 2। আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। একটা বড় খবর আমরা ব্রেক করব এবং একই সঙ্গে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন 4 প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন সিজার মণ্ডল, আমাদের সঙ্গে রয়েছেন সুজয় পাল, আমাদের সঙ্গে রয়েছেন শুভতোষ, আমাদের সঙ্গে রয়েছেন হিমাদ্রি। সিএএ বিরোধী আন্দোলনকে হাতিয়ার করে বাংলায় জঙ্গি জাল। অসম এসটিএফ এর হাতে ধৃতদের জেরায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সাদ রাডি, নূর ইসলাম সহ 4 জনকে হেফাজতে নিয়ে জেরা গোয়েন্দাদের। সরাসরি চলে যাব সিজারের কাছে। সিজার মণ্ডল আমাদের সতীর্থ রয়েছেন নিউজ রুমে। সিজার, আর কি জানা গেল? দেখো, অসম পুলিশ আনসারুল বাংলা টিমের যাদের গ্রেপ্তার করেছিল তার মধ্যে 2 জন এই রাজ্যের এবং সাদরাদি ছাড়া বাকি 3 জন, সব মিলিয়ে 4 জনকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে এবং বাংলা এসটিএফ হেফাজতে নিয়ে মুর্শিদাবাদ এবং সংলগ্ন এলাকায় তারা কখন কিভাবে এই সংগঠনের বিস্তার করেছিল সেটা তারা জানতে চায় এবং সেই জিজ্ঞাসাবাদ বা জেরাতেই কিন্তু উঠে এসছে একটা সময় দেখা গিয়েছিল যে মুর্শিদাবাদ এলাকায় সিএ বিরোধী আন্দোলন বা এনআরসি বিরোধী আন্দোলন হিংসাত্মক একটা আকার ধারণ করেছিল। তোমার নিশ্চয়ই মনে আছে, বেলডাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, লালগোলার বিস্তীর্ণ এলাকায় সেখানে কিন্তু একটা হিংসাত্মক আকার ধারণ করে এবং সেই সময় মানুষের যে উষ্মা বা মানুষের ক্ষোভ, বিশেষ করে সংখ্যালঘু মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে সেই সময় থেকেই কিন্তু তারা সংগঠন বিস্তারে শুরু করে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই সময় থেকেই মুর্শিদাবাদের যে সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকাগুলো সেখানে স্থানীয় ধর্মীয় নেতাদের ব্যবহার করে দাওয়াত অর্থাৎ মগজ তোলাই পর্ব শুরু হয় এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম যে কোভিডের সময় এবং সেই সময় লকডাউন শুরু হয়ে যায় এবং স্বভাবতই সেই সময় পুলিশি নজরদারি অনেকটা কমে যায় এবং ইন্টারনেটের ব্যবহারটা অনেক বেড়ে যায়। এই যে ইন্টারনেটের ব্যবহারটা বেড়ে যাওয়া এবং সেটাকে কাজে লাগিয়ে এবং পরিযায়ী শ্রমিকরাও সেই সময় অনেকেই এই রাজ্যে চলে আসেন, এই পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে এবং ইন্টারনেটের ব্যবহার, এই দুটোকে কাজে লাগিয়ে অনলাইনে মগজ তোলাই শুরু হয় এবং সেখানে যোগ দেন বাংলাদেশের এবিটি লিডারশিপের একাধিক শীর্ষস্থানীয় নেতারা। এই সময়টাকেই তারা কাজে লাগিয়ে সিএ বিরোধী উষ্মাটাকে কাজে লাগিয়ে তারা যে সংগঠন তৈরি করেন সেটা ধাপে ধাপে তারা বাড়িয়ে নিয়ে যান এবং স্লিপার সেলগুলোকে মজবুত করেন এবং সক্রিয় সদস্য তারা তৈরি করেন, আব্বাসের মতো সক্রিয় সদস্য এবং তাদের জায়গায় জায়গায়। এই যে ক্র্যাকডাউন করা যে সম্ভব হচ্ছে, এর ফলে এই নেটওয়ার্ক একেবারে গুড়িয়ে দেওয়া বা ভেঙে দেওয়া কি সম্ভব? দেখো, একেবারে গুড়িয়ে দেওয়া কতটা সম্ভব সেটা এখনো স্পষ্ট নয়, কারণ এই স্লিপার সেল সেগুলোকে চিহ্নিত করা সম্ভব হলেও যাদের মগজতলাই হয়েছে, কারণ এই এবিটি যখন ফরমেশন এখানে হয় তখনও দেখা যায় জেএমবির যে পুরনো মডিউলগুলো যাদের একটা সময় এনআইএ ক্র্যাকডাউন করেছিল তাদের মধ্যে থেকেও কিন্তু অনেকে আবার যোগ দিয়েছে এই সংগঠনে। অর্থাৎ সামগ্রিকভাবে একদম নির্মূল করা সম্ভব কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে লাইভে ছিলেন এতক্ষণ সিজার মণ্ডল। আসছি পরের খবরে। পিস্তল, দেশি পিস্তল, তারও আবার ব্র্যান্ড ভ্যালু। চীনের লোগো লাগিয়ে ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে মুঙ্গেরের দেশি পিস্তল। বাংলার অপরাধ জগতে এই ইম্প্রোভাইজড অত উন্নত মানের আগ্নেয়াস্ত্রের রমরমা। TV9 বাংলার হাতে চাঞ্চল্যকর রিপোর্ট। চাহিদা বুঝে বঙ্গবাজারে অস্ত্রের দাম বাড়াতে নয়া কৌশল মুঙ্গেরের। কীরকম ইন্টারেস্টিং স্টোরি বলুন। দেশি পিস্তল, তাতে আবার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে চীনা লোগো। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, যদি আরো খুলে বলা যায় বিষয়টা। দেখো, বাংলার বাজারে মুঙ্গেরের অস্ত্র বা বেআইনি অস্ত্রের রমরমা দীর্ঘদিন ধরে, কিন্তু সেই মুঙ্গের এবার তাদের অস্ত্রের দাম বাড়াতে একটা নয়া কৌশল নিয়েছে। তারা তাদের তৈরি অস্ত্রের এবার ব্র্যান্ড ভ্যালু তৈরি করার চেষ্টা করছে এবং বিদেশি অস্ত্র বা বলা ভালো চীনে তৈরি যে অস্ত্র তার আদলেই নিজেদের অস্ত্র তৈরি করছে। সম্প্রতি বেঙ্গল এসটিএফ এ রাজ্য থেকে একটি চক্রকে গ্রেফতার করেছিল যাদের কাছ থেকে 7mm পিস্তল পাওয়া গেছিল। সেই পিস্তলের হাতলে দেখা যায় স্টার লোগো দেওয়া রয়েছে। সেই সূত্রে তদন্তকারীরা অভিযুক্তদের জেরা করে জানতে পারে যে এই অস্ত্রের অর্থাৎ এই স্টার লোগো দেওয়া বা স্টার মার্ক দেওয়া অস্ত্রের এখন বঙ্গবাজারে চাহিদা অনেক বেশি এবং দামও বেশি পাওয়া যাচ্ছে। যেমন খুশি তেমন দাম হাঁকলেই সেই অস্ত্র পাওয়া যাচ্ছে, তার কারণ সেই অস্ত্র গুণমানে
অন্য অস্ত্রগুলির তুলনায় একটু ভালো, অর্থাৎ ওয়েল বিল্ড, একটু ভালোভাবে তৈরি করা। এবং এর দামটা যদি তোমায় বলি, তোমার হয়তো অবাক হয়ে যাওয়ার মতো, তার কারণ সাধারণ সময় এই অস্ত্রের দাম 40, 50, 60 হাজার টাকা পর্যন্ত উঠে যেতে পারে। কিন্তু যখন নির্বাচন আসে রাজ্যে, অর্থাৎ যেটাকে সিজন বলা হয়, সেই সিজনে এই অস্ত্রের দাম কিন্তু আরও চড়া হয়ে যায়, আরও বেড়ে যায়। তার কারণ এই অস্ত্রটা দেখতে বিদেশি অস্ত্রের মতো। চীনে যে 0.34 বোরের অস্ত্র তৈরি হয় তার আদলেই সেই রকম দেখতে স্টার লোগো ব্যবহার করে এবার মুঙ্গের তৈরি করছে অস্ত্র, যে অস্ত্রের বঙ্গবাজারে এখন তুঙ্গে চাহিদা রয়েছে, বা বাংলায় এবার দামি অস্ত্র কেনার একটা প্রবণতা দেখা যাচ্ছে এই ঘটনার সামনে আসার পরে। কিন্তু সুজয়, সংক্ষেপে আরো একটা উত্তর তোমার কাছে চাইবো। লোগো নয় দেওয়া হচ্ছে, চীনা লোগো। এই যে আমরা ইম্প্রোভাইজ বলছি, দেশি মাথা ইম্প্রোভাইজ তৈরি করছে কি করে? তার মানে তারা কি টেকনিশিয়ানও বাইরে থেকে আনছে যারা তৈরি করছে এগুলো? দেখো, এই ধরনের সরঞ্জাম এবং যারা এই কারবারের সঙ্গে যুক্ত, অর্থাৎ এই অস্ত্র তৈরি করছে যারা, তারাও দীর্ঘদিন ধরে এই কাজটাই করে আসছে। ফলে তারা যেটা মনে করছে যে একটা নতুন কিছু না বাজারে আনলে তাদের পক্ষে টিকে থাকা হয়তো কষ্টকর হতে পারে। সেই কারণেই কিন্তু এখন দেখা যাচ্ছে শুধু মুঙ্গের নয়, বিহারে আরও বিভিন্ন জায়গাতে অস্ত্র তৈরি হচ্ছে, এবং সেই অস্ত্রের বেশিরভাগটাই এখন দেখা যাচ্ছে 7mm এই স্টার লোগো মারা, স্টার লোগো দেওয়া। ফলে একটা জিনিস স্পষ্ট রাজা, যে বাংলার বাজারে এবার দামি অস্ত্রের কেনার কিন্তু একটা প্রবণতা দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রেও এই ব্র্যান্ড ভ্যালু বা এই লোগোটা একটা প্রাধান্য পাচ্ছে, একটা গুরুত্ব পাচ্ছে, যার বিচারে দাম ঠিক হচ্ছে, যার বিচারে দেখা যাচ্ছে যে আগাম অর্ডার দেওয়া হচ্ছে, অ্যাডভান্স পেমেন্ট করে দেওয়া হচ্ছে। মুঙ্গেরে যারা রয়েছে, যারা এই চক্রটা চালাচ্ছে, কিংপিন যারা রয়েছে, তাদের কাছে আগাম টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, এবং সেই অস্ত্রই মূলত মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এমনকি কলকাতাতেও এই ধরনের স্টার লোগো দেওয়া অস্ত্র বিক্রি হয়েছে বলে এই অভিযুক্তরা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এক্সক্লুসিভ রিপোর্ট খুলে ব্যাখ্যা করছিলেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি সুজয় পাল। মুঙ্গেরের দিশি বন্দুক অর্থাৎ পিস্তল, তাতে স্টার মার্ক লাগিয়ে দিয়ে এমনভাবে সেটা দেখানো হচ্ছে, এবং বাজারে এমনভাবে, অবশ্যই দুষ্কৃতীদের বাজারে এমনভাবে সেই অস্ত্রের রমরমা বাড়ছে, ইলেকশনের সময় তার আবার ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। TV9 বাংলার এক্সক্লুসিভ খবর এটা। জুতো, জামা, গেঞ্জি সব কিছুর ব্যাপারে যে কোনো জিনিস ব্যবহার্য, প্রাত্যহিক ব্যবহার্য জিনিস যেখানে একটা করে ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয়ে গেছে, একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু জনসাধারণের মনে ঢোকানোর সার্বিক প্রচেষ্টাই শুরু হয়েছে। অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রেও, বেআইনি অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এরা বিক্রি করতে সাহস পাচ্ছে কি করে? যারা কিনছে তাদেরকে বোকা বানিয়ে যে চায়নার মাল একটা কেছে। আপনি জানেন, একটা ছেলে তার হাতে যখন একটা আর্মস আসে না, ওর মধ্যে একটা সিক্রেশন হয়। আর যদি এইরকম একটা যদি লোগো লাগানো চায়না মেড বা অমুক, তাহলে তো আরো আনন্দ না, ডোন্ট কেয়ার ভাব। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে মুঙ্গেরই হোক আর যেখানেই হোক, সেখানে যদি পুলিশ আজকে মেইন জায়গাটা যদি না ধরতে পারে, তাহলে আর যারা এখানে কিনছে, আপনি তো নিশ্চিত জানেন যে কারা কেনে, তারা কেনে হচ্ছে কি এলাকা দখল করে অর্থ উপার্জন করে। এটা তো আর 2+2=4, অত বিন্যাসে যাওয়ার দরকার নেই। আর হচ্ছে ভোটের সময় গন্ডগোল করা। আসছি পরের খবরে। বীরভূমে ফের উদ্ধার হলো অ্যামোনিয়াম নাইট্রেট। দুদিনে উদ্ধার 19,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। পরিমাণটা ভাবুন, বিস্ফোরক তৈরির অন্যতম উপাদান এই অ্যামোনিয়াম নাইট্রেট। ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সময় পাকড়াও বিস্ফোরক বোঝাই গাড়ি। নলহাটিতে নাকা চেকিংয়ের সময় পাকড়াও। ঝাড়খণ্ডে বন্ধ সব পাথর খাদান। ঝাড়খণ্ডে কি আদৌ যাচ্ছিল বিপুল এই বিস্ফোরক? তাহলে সেই বিস্ফোরকের নিয়ে যাওয়ার কি উদ্দেশ্য ছিল আমরা জানবো আমাদের প্রতিনিধি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, এতক্ষণে পুলিশ কি জানতে পারলো? তো পুলিশের পক্ষ থেকে জেরা করা হচ্ছে যে এই 19,000 কিলো যে অ্যামোনিয়াম নাইট্রেট দুদিনে উদ্ধার হয়েছে। প্রথম দিনে 16,000 কিলো, পরবর্তী ক্ষেত্রে 3,000 কিলো গতকাল সন্ধ্যায় উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ এই যে অ্যামোনিয়াম নাইট্রেট, 3,000 কিলো যে নাইট্রেট গতকাল উদ্ধার হয়েছে, সেটা কোথা থেকে আনা হচ্ছিল? অপরদিকে পরশুদিন যেই নাইট্রেট উদ্ধার হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট, সেটা আনা হচ্ছিল তেলেঙ্গানা থেকে। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তেলেঙ্গানা থেকে এই রাজ্য হয়ে বিহারে, ঝাড়খণ্ডে যাচ্ছিল। ঠিক কী কারণে যাচ্ছিল সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। কারণ এই অ্যামোনিয়াম নাইট্রেট সেটা পাথর খাদানে ব্লাস্টের ক্ষেত্রে কাজে লাগে। জিলেটিং স্টিকের সাথে সহযোগী হিসাবে এই অ্যামোনিয়াম নাইট্রেটকে দেওয়া হয় পাথর ভাঙতে। কিন্তু ঝাড়খণ্ডে সমস্ত পাথর খাদান সরকারিভাবে বন্ধ। তাহলে এত বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট সেখানে কী করতে নিয়ে
যাওয়া হচ্ছিল, অথচ এই অ্যামোনিয়াম নাইট্রেট কিন্তু যে কোনো ধরনের বড়সড় বিস্ফোরণের কাজে লাগানো যেতে পারে, অর্থাৎ নাশকতার ছকও কিন্তু হতে পারে। কারণ এই যে অ্যামোনিয়াম নাইট্রেট সেটা নিয়ে যাওয়া হচ্ছিল, যদি সেটা পাথর ভাঙার কাজে না হয় তাহলে কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? দুদিনই যেই অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হলো 16,000 কিলো এবং 3,000 কিলো, সবটাই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল ঝাড়খণ্ডে। অর্থাৎ আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ড থেকে কিন্তু একাধিক সময় নানান অস্ত্র কারবারিরা, বেআইনি অস্ত্র কারবারিরা অস্ত্র এখানে সাপ্লাই দেয়। প্রশ্ন উঠছে তাহলে কি এই অ্যামোনিয়াম নাইট্রেট সেখানে নিয়ে যাওয়ার পর সেখানে স্টক পয়েন্ট রয়েছে? ধন্যবাদ হিমাদ্রি, আমাদের প্রতিনিধি সরাসরি লাইভে ছিলেন বীরভূম থেকে, তিনি এই খবর পাঠিয়েছেন। খবরটা অত্যন্ত উদ্বেগের, পুলিশ খতিয়ে দেখছে 19,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বীরভূমের ওপর দিয়ে ঝাড়খণ্ডে কারা নিয়ে যাচ্ছিলেন এবং কোন উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এবার প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী নিয়ে কি বলেছেন শুনুন। অ্যামোনিয়াম নাইট্রেট যেহেতু অক্সিডাইজারের কাজ করে, অত্যন্ত জ্বলনশীল বস্তুকে এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে, সেটা যে কোনো জায়গায় কিন্তু নর্মাল এক্সপ্লোসিভের সঙ্গে ব্যবহার করলে তার ইম্প্যাক্ট বহুগুণ বেড়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, যেটা ধরা পড়েছে 320 বস্তা এবং প্রত্যেক কটা বস্তা 50 কিলো করে, 16,000 কেজি। তৃতীয় যেটা, অন্ধ্রপ্রদেশ থেকে যাচ্ছিল ঝাড়খণ্ড দেওঘর, সেখানে বাংলায় ঢুকে এটা যদি যুক্তি দেয় পুলিশ যে অন্ধ্র থেকে ঝাড়খণ্ড যাচ্ছে, বাংলায় ধরেছি, বাংলায় ঢুকবে কেন? কোনো বর্ডারও নাই। কোথায় ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়ে কেউ দেওঘরে যায়? আপনি তো নিশ্চয়ই মুম্বাই হয়ে দিল্লি যাবেন না যদি আপনার গন্তব্যস্থল দিল্লি হয়। তো পুরো ব্যাপারটা রহস্যজনক এবং অত্যন্ত চিন্তার ব্যাপার। হতে পারে এর মধ্যে স্লিপার সেলের লোকজন ইনভলভ রয়েছে। বেশ, দীপাঞ্জন চক্রবর্তী বলছেন পুরো ব্যাপারটাই যথেষ্ট রহস্যজনক এবং যথেষ্ট দুর্ভাবনার বিষয়। পুলিশ দেখছে বিষয়টা। এবার আসছি পরের খবরে। মালদা জুড়ে অস্ত্র, মাদক, জাল নোটের রমরমা। জেলা জুড়ে যৌথ অভিযানে জেলা পুলিশ এবং কলকাতা এসটিএফ। উদ্ধার কয়েক কোটি টাকার মাদক তৈরির কারখানার হদিশ। উদ্ধার প্রায় 1 লক্ষ টাকার জাল নোট এবং বিদেশি আগ্নেয়াস্ত্র। জেলা জুড়ে তল্লাশি পুলিশের, গ্রেফতার 12 জন। আমাদের মালদা জেলার প্রতিনিধি সুব্রতোষ ভট্টাচার্য আমাদের সঙ্গে লাইভে রয়েছেন এই মুহূর্তে। সুব্রতোষ, এই এতটা একসঙ্গে পাওয়া গেল, এটা বিরাট উদ্বেগের, এবং মালদা কিন্তু কোনোদিন আমরা খবরের তালিকা থেকে, বিশেষ করে খারাপ খবরের তালিকা থেকে বাদ দিতে পারছি না। হ্যাঁ দেখো, প্রথম থেকেই মালদা একেবারে যেহেতু গুলির মানে একটার পর একটার গুলি চালানোর ঘটনা ঘটেছে, তৃণমূল নেতা পরপর খুন হয়েছেন এবং তারপরে বোমাবাজি তো হয়েছেই, অস্ত্র মজুদ, আগ্নেয়াস্ত্র মজুদ রাখার ঘটনা ঘটেছে। এই নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু এরপরে যেটা দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু রীতিমতো এখন কোমর বেঁধে নেমে পড়েছে বলা যায়, এবং সঙ্গে রয়েছে কলকাতা এসটিএফ। ইতিমধ্যেই যেটা দেখা গেছে গতকাল থেকে আজকের মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু 12 জন গ্রেপ্তার বিভিন্ন থানা এলাকাতে এবং বিভিন্ন অভিযানে। এবং দেখা যাচ্ছে যে শুধুমাত্র কালিয়াচকেই 3 কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, এ বাদে মাদক ছাড়াও আরও মাদক তৈরির বেশ কিছু রাসায়নিক সামগ্রীও পাওয়া গেছে এবং হদিশ মিলেছে সেখানে কারখানা রয়েছে বলে। একই সাথে কলকাতা এসটিএফের জালে সেই কালিয়াচকে এক মহিলাকে ধরা হয়েছে, তার কাছ থেকে আবার 30 লক্ষ টাকার মাদক পাওয়া গেছে। সংক্ষেপে জানতে চাইবো, অবশ্যই দর্শকরাও জানতে চাইবেন, একেবারে সদ্য তৃণমূল নেত্রী মালদা গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মালদা গিয়েছিলেন এবং তিনি পুলিশকে অ্যালার্ট করেছিলেন, হোটেল মালিকদের অ্যালার্ট করেছিলেন। কোথাও কি তারই এগুলো আফটার এফেক্ট? হ্যাঁ, 100 বার। কারণ হচ্ছে যে তোমার মুখ্যমন্ত্রী এসে বলে দিয়ে গিয়েছিলেন, ডিজি এসছিলেন, ডিজি এসে আলাদা আলাদা থানায় গিয়ে এসে নজরদারি করেছেন, সীমান্তে গিয়েছিলেন, সীমান্তে গিয়ে বিএসএফের সাথে কথা বলেছিলেন। এই সম্প্রতি বিনীত গোয়েল এসছিলেন এবং তিনিও এসে সেই একই রকমভাবে আলাদাভাবে পুলিশের সাথে বৈঠক করেন। সব কিছু মিলিয়ে সেটার তো একটা এফেক্ট তো রয়েছেই। এবং যেহেতু পুলিশ প্রথম থেকেই দুলাল সরকার খুনের পর থেকে একটা রীতিমতো একটা চাপের মধ্যে ছিল এবং পাশাপাশি বারবার এই অভিযোগ উঠছিল বিহার থেকে দুষ্কৃতীরা আসছে, অবাধে পাচার হচ্ছে অস্ত্র, এই সমস্ত বিষয়গুলো এবং অস্ত্র মজুদ হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই পুলিশকে চাপে রেখেছিল এবং জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং কলকাতা এসটিএফ তারা যৌথ তল্লাশি এবং অভিযান চালাচ্ছে। বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রী বলার পর একটা স্পেশাল ড্রাইভ মালদা জেলা জুড়ে। অনেক মাদক, অনেক জালনোট এবং অনেক বিদেশি অস্ত্র একসঙ্গে পাওয়া যাচ্ছে। দেখা যাক এরপর মালদা কিছুটা শান্ত হয় কিনা। এসএসসির পর রাজ্য সরকার 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শেষের পরেও তৎপরতা।
এসএসসির পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এবার রাজ্য। 26,000 চাকরি বাতিল করলে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা, যুক্তি সাজিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। সূত্রের খবর, রাজ্য জমা দেবে লিখিত যুক্তি। সোমবারই ফের সুপ্রিম কোর্টে নথি জমা দেবে এসএসসি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডুকেশন বিট নিয়মিত কভার করেন যিনি, শিক্ষা কভার করেন সুমন মহাপাত্র। সুমন, এরকম আগে শুনিনি, একটা এত বড় মামলা তার শুনানি চূড়ান্ত হয়ে গেল, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ রায় রিজার্ভ রেখেছেন, কবে রায় বেরোবে তার প্রতীক্ষায় সাধারণ মানুষ। এমন একটা অবস্থায় একদিন এসএসসি যাচ্ছে একটা আর্জি জানিয়ে, একদিন রাজ্য যাচ্ছে একটা আর্জি জানিয়ে, এটা ঠিক বোঝা যাচ্ছে না, এরকম তো আগে শুনিনি কখনো। দেখো, পিটিশনারদের আইনজীবীরা বলছেন যে এটা আসলে মামলাকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা, কিন্তু এসএসসি এবং রাজ্য সরকার সূত্রে আমরা যে জানতে পারছি, এসএসসি তাদের পাল্টা যুক্তি, আগে রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস তামিমরা অর্থাৎ পিটিশনারদের আইনজীবীরা যে যুক্তি পেশ করেছেন কেন প্যানেল বাতিল করতে হবে তারা সে কথা জানিয়েছেন। এসএসসি সেদিন বলার সুযোগ পায়নি বলে অন্তরের খবর, তাই তারা পৃথকভাবে লিখিত যুক্তি নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করবে এবং সেখানে তাদের লিখিত যুক্তি পেশ করবে। পাশাপাশি রাজ্য নিজেদের আইনজীবীর সাথে পরামর্শ করে রাজ্য সরকার পৃথকভাবে যুক্তি তৈরি করেছে যে 26,000 চাকরি যদি বাতিল হয়ে যায়, যদি এই প্যানেল সম্পূর্ণ বাতিল হয়ে যায়, তাহলে শিক্ষা ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে চলে যাবে। তার মানে রাজ্য কোথাও এটা অ্যাপ্রিহেন্ড করছে সুমন, এই আর্জির মানে হচ্ছে রাজ্য কোথাও এই আশঙ্কা প্রকাশ করছে যে শীর্ষ আদালত 26,000 চাকরি বাতিল করে দিতে পারে, এমন একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে বলে রাজ্য মনে করছে, তাই তো? দেখো, আইনজীবীদের মধ্যে এই নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। আইনজীবীদের একাংশ বলছেন 50-50 চান্স, হয় প্যানেল বাতিল হতে পারে, না সেগ্রিগেশন হতে পারে। এই 50-50 জায়গায় যেদিকে হোক পাল্লা নড়ে যেতে পারে। তাই রাজ্য আগে থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং তারা বোঝানোর চেষ্টা করবে যে এই বাতিল হলে আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, মাতৃত্বের খাতা থাকার লোক থাকবে না। সেই জায়গায় এই কথাগুলো রাজ্য আগের দিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে ভার্বালি বলার সুযোগ পায়নি বলে তাদের দাবি, তাই তারা লিখিতভাবে সুপ্রিম কোর্টে সোমবার দৃষ্টি আকর্ষণ করবে। একদিকে এসএসসি, একদিকে রাজ্য, দুজন মিলে যাবে এবং সেখানে লিখিত যুক্তি দিয়ে বলবে কেন প্যানেল বাতিল করা উচিত নয়। বেশ, অনেক ধন্যবাদ সুমন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বিশেষ করে যারা চাকুরি প্রার্থী এবং যারা শিক্ষার সঙ্গে জড়িয়ে ভবিষ্যতে পরীক্ষায় বসবেন, বা এই 26,000 যারা চাকুরি পেয়েছেন, ঝুলে আছে ভাগ্য, তাদের কথা বলছি, তাদের খবর। এসএসসির পর এবার রাজ্য সরকার চাকরি বাতিল মামলার শুনানি শেষের পরেও আপনারা জানেন যে চূড়ান্ত শুনানি হয়ে গেছে, রায় রিজার্ভ করা আছে, সুপ্রিম কোর্ট রায় দেবে এমন একটা সময় এসএসসি গেছে আরও কিছু নথি জমা দিতে। বিচারপতি, প্রধান বিচারপতি খুব ক্ষোভ প্রকাশ করেও সেই নথি জমা দেওয়ার সুযোগ দিচ্ছেন সোমবার দিন। এবার রাজ্য সরকারও গেল, রাজ্য সরকার, সূত্রের খবর, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এখন গিয়ে যেটা আর্জি জানাবে যে যদি এতগুলো চাকরি একসঙ্গে বাতিল হয়ে যায় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাই ভেঙে পড়বে। সেই খবর আমরা আপনাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখাচ্ছিলাম এতক্ষণ। ব্যাখ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি সুমন। আসছি পরের খবরে। টাকা নিয়েও মেমারির মামলাকারীকে সম্পত্তি না দেওয়ার অভিযোগ, হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যের ফিনান্সিয়াল কর্পোরেশনের ভূমিকা। পুলিশকেও তীব্র তিরস্কার বিচারপতি অমৃতা সিনহার। হাইকোর্টের প্রশ্ন, কর্পোরেশনের একজন অর্থাৎ ফিনান্সিয়াল কর্পোরেশনের একজন উচ্চপদস্থ কর্তাকেও এভাবে হেনস্থা কি করে করতে পারে পুলিশ? আপনাদের জন্য মামলাকারী কেন সমস্যায় পড়বেন? 3 বছর কেটে গেলেও আপনারা কেন আসেননি আদালতে? প্রশ্ন বিচারপতি সিনহার। বাকিটা শুনবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার কাছে। শ্রাবন্তী, দেখো, একটা দপ্তর রাজ্য সরকারের, সেই দপ্তর সমস্যায় পড়েছে, তারা পুলিশের সাহায্য পায়নি, কিন্তু তারপরেও আদালতে আসেনি। তার কারণ রাজ্য সরকারের এক দপ্তর আরেক দপ্তরের বিরুদ্ধে কিভাবে আদালতে আসে, এমনটাই প্রশ্ন করেছেন বিচারপতি। যখন দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল কর্পোরেশন তারা আদালতে এসে স্বীকার করে নিয়েছেন যে তারা বাড়ি বিক্রি করার জন্য সেই বাবদ টাকা নিয়েছেন, অথচ সেই বাড়ি খালি করাতে পারছেন না, খালি করার জন্য পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু সেই সাহায্য মেলেনি। কেন তাহলে তারা আসেননি? এই সাহায্য না মেলার পরে আদালতে শেষ পর্যন্ত মামলাকারীর কাঁধে বন্দুক কেন রাখা হয়েছে, এই প্রশ্নই করেছেন বিচারপতি। একই সঙ্গে বর্ধমানের পুলিশ সুপারকে এই সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে যে আদতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। পায়ের তলার মাটি হারিয়ে মোহাম্মদ ইউনুসের দুষ্কৃতী বাহিনীর লাগাতার আস্ফালন। বারবার ভারতে অনুপ্রবেশের চেষ্টায় হামলা, কড়া প্রতিরোধ বিএসএফের। TV9 বাংলার হাতে একটা চাঞ্চল্যকর রিপোর্ট শুনুন। গত 6 মাসে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের ওপর 877 বার হামলা,
কতটা ধৈর্য বিএসএফ দেখিয়েছে একবার ভাবুন তাহলে। 877 বার হামলা, রিপোর্ট বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারে। হাসিনা সরকারের পতনের আগে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 150 বার বিএসএফ এর উপর আক্রমণ, কখনো অনুপ্রবেশকারী, কখনো চোরাচালানকারী, এগুলো হয়েই থাকে। কিন্তু হাসিনার পতনের পর সংখ্যাটা হয়েছে 877 এই কয়েক মাসে। ইউনূস প্রশাসনের জমানায় কয়েক গুণ বেড়েছে হামলা। বিএসএফ জওয়ানদের ওপর বারবার ওপারের অনুপ্রবেশকারী এবং পাচারকারীদের নোংরা আক্রমণ। পরিসংখ্যানে দেখা যাচ্ছে গোটা জানুয়ারি এবং ফেব্রুয়ারির শুরুতে 65% হামলা। নভেম্বর এবং ডিসেম্বর জুড়ে সীমান্তে অনুপ্রবেশকারীদের বেপরোয়া মনোভাব বেড়েছে, আমরা দেখিয়েওছি আপনাদের। পরিসংখ্যানে দেখা যাচ্ছে জওয়ানদের ওপর, অর্থাৎ ভারতীয় জওয়ানদের ওপর, বিএসএফের জওয়ানদের ওপর হামলার 30% ঘটনা ঘটেছে নভেম্বর এবং ডিসেম্বরে। মালদা এবং মুর্শিদাবাদে সব থেকে বেশি জওয়ানদের উপরে হামলা হয়েছে। ওপারের মৌলবাদীদের উস্কানিতেই বারবার ভারতের জওয়ানদের ওপর এমন নোংরা হামলা। যদি দেখা যাচ্ছে যে এরা অনেকটা হচ্ছে যে এদের সঙ্গে, কেননা এভরি সিটিজেন, যে কোনো লোক তার একটা আত্মরক্ষার কবচ রয়েছে। এখন তাকে যদি কেউ ভালা ছুঁড়ে মারে, কেউ ওই দা ছুঁড়ে মারে, তার জীবন সংশয় রয়েছে, সেখানে সে গুলি চালাবে। একটা সব জায়গার একটা লক্ষ্মণ রেখা থাকে, সবাই একটা লিমিট অফ পেশেন্স থাকে। তারপরে গিয়ে যদি দেখা যাচ্ছে আমাদেরই উপর করে যাচ্ছে বাইরে, তখন তাদের কিছুটা শিক্ষা তো দিতেই হবে।